আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো হচ্ছে মাইক্রোসফট থ্রেট মডেলিং যে টুলটা আছে, সেটা দিয়ে কিভাবে ডিএফডি মানে ডাটা ফ্লো ডায়াগ্রাম আঁকে এবং আঁকার পর সেখানে কি থ্রেড থাকে সেটা স্ট্রাইড মডেল দ্বারা অ্যানালাইসিস করব। এর জন্য আমি প্রথমে চলে আসছি AWS বুইল্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে। এখানে এসে একটা কোর্স আছে, তারা ব্লগ পোস্ট আকারে যে কোর্স লঞ্চ করেছে 6 ঘন্টার মতো। এটা করলে একটা সার্টিফিকেট দেয়। এই কোর্সে একটা টাস্ক দেওয়া আছে। টাস্কটা হচ্ছে ভেহিকল রেজিস্ট্রেশন ফিচার। এইটা মাইক্রোসফট থ্রেট মডেলিং টুল অথবা অনেক ধরনের টুল আছে, ডাটা ড্র.io এই ধরনের টুল, কিন্তু আমি মাইক্রোসফট থ্রেট মডেলিং যে টুলটা আছে সেটা ইউজ করে এই প্রবলেমটা সলভ করব, এই এক্সারসাইজটা। এইখানে যাই বলা আছে সেটা আপনারা চাইলে এই ওয়েবসাইটের ঠিকানায় ভিজিট করে দেখে নিতে পারেন। তো এইটার যখন আমি ফাইনালি অ্যান্সার মানে ফাইনালি ড্র করব তখন যেমন দেখাবে সেটা এখন আমি একটু দেখাচ্ছি। তখন সেটা আসলে এমন হবে, এই যে। তো এখন আমি আপনাদেরকে এটা বোঝাই। ওইখানে যে প্রবলেমটা বলছিল, সেই প্রবলেমটা যদি আমি মাইক্রোসফট থ্রেট মডেলিং যে টুলটা আছে সেটা ইউজ করে ড্র করি, তাহলে ফাইনালি হবে এমন করে দেখাবে। এবং ড্র করার পর এমন করে দেখানোর পর আমি অ্যানালাইসিস করে দেখাবো স্ট্রাইড মডেল ইউজ করে কোথায় থ্রেড আছে। আর মাইক্রোসফট থ্রেড মডেলিং টুল এমন একটা টুল যেটা আমি এই যখন ডায়াগ্রামটা ড্র কমপ্লিট করব, তখন রিপোর্ট জেনারেট করতে বললে ও আমাকে অটোমেটিক রিপোর্ট জেনারেট করে দেবে এবং বলবে আমার কোথায় ভালনারেবিলিটি আছে, কি পদক্ষেপ নেওয়া উচিত। এটাই সব থেকে বেস্ট বেনিফিটস অ্যান্ড ইউটিলাইজেশন অফ মাইক্রোসফট থ্রেড মডেলিং টুল। তো কথা আর না বাড়িয়ে এখন আমি বোঝাতে শুরু করি। এইখানে প্রথমেই যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যখন থ্রেড মডেলিং টুলে ড্র করব তখন তো আমাদেরকে মানে প্রথমে শেপগুলা কি, কোনটার কাজ এবং কিভাবে ইউজ করতে হয় কোন ক্ষেত্রে, এই পরিচিতিটা দরকার। প্রথমেই চিহ্নের ব্যবহার। এই যে এখানে মানুষের কঙ্কালের মতো যে আহ, চিহ্নটা আছে এটাকে বলে অ্যাক্টর অর্থাৎ ব্যবহারকারী। মানে আপনি একজন অ্যাক্টর, আপনি একজন ইউজারকারী, সো এটা আপনাকে ডিফাইন করে। এরপর হচ্ছে এক্সটার্নাল এন্টিটি। এক্সটার্নাল এন্টিটি মানে বহিঃসত্তা। এটা হচ্ছে এই শেপ দ্বারা বোঝানো হয়। এরপর হচ্ছে ওভাল শেপ দ্বারা বোঝানো হচ্ছে প্রসেস বা প্রক্রিয়া চলছে। এরপরে এখানে একটা মানে স্টোর টাইপের কিছু চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এটা ডাটা তথ্য সংরক্ষণ করে। এরপরে এখানে অ্যারো দিয়ে যে চিহ্নটা এটা দ্বারা বোঝাচ্ছে ডাটা ফ্লো। এবং এখানে রেক্টাঙ্গল বা ডট দ্বারা বোঝাচ্ছে এটা ট্রাস্ট বাউন্ডারি। আমরা এই সবগুলোই এখন দেখব। প্রথমে যে আমাদের প্রবলেমটা ছিল ওটা যদি আমি ড্র করি ফাইনালি এমন দেখাই। তো এটার থ্রেড মডেলিং করব তার আগে এখান থেকে যদি আমি একটু বুঝাই দিই তাহলে এটা বিগিনার লেভেলের জন্য সহজ হবে বুঝতে। তো প্রথমে এখানে যে প্রবলেমটা ছিল সেটা পড়ে আমি যেটা বুঝছি সেই অনুযায়ী আমি ড্র করছি। এখানে প্রথম হচ্ছে ইউজার, মানে আমি যদি একটা প্রথমে এক্সাম্পল দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন আপনি প্রতিদিন ফেসবুক, জিমেইল বা কোনো ওয়েবসাইটে লগ ইন করছেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন লগ ইন বাটন চাপার পর ব্যাক এন্ডে আসলে কি হয়? আজ আমরা শুধু লগ ইন না, আমরা দেখব লগ ইন প্রসেসের ভিতরে সিকিউরিটি রিস্ক কিভাবে হয় সেটা অ্যানালাইসিস করব। আজকের ক্লাস শেষে আপনারা জানতে পারবেন লগইন ফ্লো ডাটাগ্রাম, লগইন ফ্লোকে ডিএফডিতে কিভাবে আঁকতে হয় এবং ট্রাস্ট বাউন্ডারি বোঝাবো এবং ডাটা কোথা থেকে কোথায় যায় সেটা আইডেন্টিফাই করতে পারবেন এবং বেসিক থ্রেড মডেলিং এর যে ড্রয়িং এবং রিউজ এটাও জানতে পারবেন। তো এটা কেন শিখবো? সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার বা ডেভেলপার হিসেবে আপনি শুধু কোডই লিখবেন না, আপনাকে সিস্টেম সিকিউর কিনা সেটাও বুঝতে হবে। আমরা এই থ্রেড মডেলিং টুলের যে ব্যবহার এটা কোথায় করতে পারি? একটা ব্যাংকিং সিস্টেমে। কারণ ব্যাংকিং সিস্টেম কেন হ্যাক হয় এটা যদি আমরা থ্রেড মডেলিং টুল দ্বারা প্রথমে সিস্টেমটা গঠনের আগে যদি এটা থ্রেড মডেলিং দ্বারা একটা মডেল করি তাহলে আমরা বুঝতে পারবো এখানে সিকিউর করা উচিত, এখানে সিকিউর করা উচিত না, মানে এটা সেফই আছে এমন। তো কথা না বাড়িয়ে এখন আমি একে একে চলে যাই। এখানে প্রথমে ইউজার যে কি করছে, এখানে তার পাসওয়ার্ড ইনফরমেশন দিচ্ছে।
ওয়েব ব্রাউজারের মাধ্যমে। ওয়েব ব্রাউজার হইতে পারে ক্রোম, অপেরা। এখানে স্পেসিফিক যে ওয়েবসাইটে সে যাবে সেখানে তার ইনফরমেশনগুলো দিচ্ছে। দেওয়ার আগে ওয়েবসাইট যখন ভিজিট করবে সেটা তখন ফ্রন্ট এন্ড লোড করবে কি এইচটিএমএল, জিএস এবং সিএসএস। মানে আমি যখন ওয়েব ব্রাউজারে কোনো একটা ওয়েবসাইটের নাম লিখবো, প্রথমেই সেই ওয়েব পেজটা আসবে। আর ওয়েব পেজ হচ্ছে দেখায় যেটা, সেটা হচ্ছে এইচটিএমএল। তো প্রথমে যখন আমি ব্রাউজ করব তখন আমাকে এটা দেখাচ্ছে। এরপর আমি যখন লগ ইন করতে চাবো তখন লগ ইনের জন্য আমার ক্রেডেনশিয়াল হিসেবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলে রিকোয়েস্টটা যাবে কি একটা সার্ভারের কাছে। সার্ভার তখন এখানে যাচাই বাছাই করে দেখবে অথেন্টিকেশন, দেন আমাকে একটা টোকেন দিবে। টোকেন দিলে তখন কি হবে, সেটা এপিআই রিকোয়েস্টের মাধ্যমে অ্যামাজন এপিআই গেটওয়ের কাছে যাবে। গেটওয়ের কাছে গেলে কি হবে, এইচটিটিপিএস রিকোয়েস্টের মাধ্যমে ল্যামডা ফাংশন নামের একটা প্রসেস চলতেছে সেখানে যাবে। এই প্রসেসটা এখান থেকে কি করবে, এখান থেকে অ্যামাজন ডাইনামো ডিবি নামের যে ডাটাবেস সেখানে পাঠাবে। স্টোর করা ডাটা, আপডেট, ডিলিট এগুলো করতে সাহায্য করবে এবং সেখান থেকে ডাটা রেজাল্ট দেবে। আর এখান থেকে কি করবে, আপলোড, রিট্রাই এবং ডিলিট পিডিএফ করতে সাহায্য করবে। মানে পিডিএফ ফাইলটা থাকে এই ডাটাবেজে এবং বাকি ভিকোর ডাটা থাকে এই ডাটাবেজে। মানে এখানে দুইটা ডাটাবেজ আছে। তারপর এখান থেকে এসে এইভাবে ক্রমান্বয়ে আমার ইউজার লেভেলে এসে পৌঁছায় ওয়েব ব্রাউজারের মাধ্যমে, দেন ইউজার এটা দেখতে পায়। এই প্রত্যেকটা প্রসেস খুবই ইম্পর্টেন্ট এবং এই প্রসেসগুলো যখন আমরা করব তখন যেন সিস্টেম উইক না থাকে, তার জন্যই মাইক্রোসফট থ্রেড মডেলিং টুল অপরিহার্য। এখন আমি এই প্রত্যেকটা জিনিস মাইক্রোসফট থ্রেড মডেলিং টুলে আপনাদেরকে ড্র করে দেখাবো। মাইক্রোসফট থ্রেড মডেলিং যে টুলটা আছে সেটা আমার ল্যাপটপ থেকে প্রথমে ওপেন করে নিলাম। এখন হচ্ছে ড্র করার পালা। এইখানে আমাদের যে ড্র করার জন্য ইকুইপমেন্টগুলো আছে সব একে একে দেওয়া আছে। এখানে যেমন প্রথমেই কি আছে, ডাটা ফ্লো অর্থাৎ ওই অ্যারো চিহ্নের জন্য যে শেপগুলো তা দেওয়া আছে। তারপর ডাটা স্টোর অর্থাৎ ডাটাবেজের জন্য যে শেপগুলো সেটা এখানে দেওয়া আছে। এগুলো সব কিছু আমরা ইউজ করবো। তো প্রথমেই আমাদের কি লাগবে, ইউজার, তাই না? ইউজার লাগবে। প্রথমে আমি এখানে ওয়েব ব্রাউজার যে শেপটা আছে সেই শেপটা নিলাম। ওয়েব ব্রাউজার এখানে ভিতরে লিখে দিই, ওয়েব ব্রাউজার লেখা আছে। এখানে নেম চেঞ্জ করে দিব হচ্ছে ওয়েব ব্রাউজার। ওকে, এরপরে হচ্ছে আমার যেটা কাজ সেটা হচ্ছে এই ওয়েব ব্রাউজার। এরপরে হচ্ছে কাজ হচ্ছে এর নাম চেঞ্জ করে দিব হচ্ছে ইউজার। ইউজার। এবার আমরা হচ্ছে প্রসেস নিব লগ ইনের জন্য। প্রসেস, 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 প্রসেস নিলাম, রেনিং করবো। আরো একটা প্রসেস নেব, এই প্রসেসটার নাম দিব হচ্ছে ভ্যালিডেট ক্রিডেন্সিয়ালস। এবার হচ্ছে ডাটা স্টোর নিব, ডাটা স্টোর। ডাটা স্টোর মানে ডাটাবেস, ডাটা স্টোর, ডাটাবেস নিব। ডাটাবেস রিনিউ করে দিব হচ্ছে ডুয়াল ইউজার ডাটাবেস। এবার হচ্ছে ট্রাস্ট বাউন্ডারি অ্যাড করব, ট্রাস্ট বাউন্ডারি। ট্রাস্ট বাউন্ডারির নাম চেঞ্জ করে দিব ইন্টারনেট ট্রাস্ট বাউন্ডারি। এবার হচ্ছে আমাদের ডেটা ফ্লো করতে হবে। ফ্লোর জন্য যে ডিরেকশন দেবো এটা হচ্ছে ফ্লো। প্রথমে হচ্ছে রিকোয়েস্ট, এটা দেব। এখান থেকে কি এই রিকোয়েস্টের এখানে নাম চেঞ্জ করে দিয়ে কি দেব, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। পাসওয়ার্ড। তারপর আরেকটা রিকোয়েস্ট নেব, সেটা কি করব, সেটা হচ্ছে এখানে যে
লগ ইনের জন্য ইউজার নাম পাসওয়ার্ড দিলাম, সেটা ভ্যালিডেট করবে আর একটা সার্ভারে যে সেটার জন্য একটা এরপর আর একটা রিকোয়েস্ট নেব, সেটা কি করবে ভ্যালিডেট সার্ভার থেকে ডাটাবেজে যাবে। এই রিকোয়েস্টের যে নাম হবে সেটা চেঞ্জ করে দিব হচ্ছে লগ ইন রিকোয়েস্ট ক্রেডেনশিয়াল, আর এই রিকোয়েস্টের নাম চেঞ্জ করে দিব হচ্ছে রিকোয়েস্ট ইউজার ডাটা। এরপর হচ্ছে রেসপন্সের যে ডাটা ফুল, সেটার জন্য এটা নিলাম, এখানে যাব, এখানে দিলাম, এখানে দিলাম। এটার নাম চেঞ্জ করে রিনেম করব। এবার আরেকটা রেসপন্স নেব, রেসপন্স সে অ্যাড করে এটা রিনেম করব, রিনেম হচ্ছে এই যে। এরপর আরেকটা রেসপন্স নেব, সেটা হচ্ছে এটা রিনেম করে দিব। এটা হচ্ছে আমাদের যে প্রবলেম ছিল ভেহিকল রেজিস্ট্রেশন ফিচারে, সেই প্রবলেমের ফাইনাল থ্রেড মডেলিং টুলের যে ডায়াগ্রাম, সেটা এটাকে সংক্ষেপে ডিএফডি বা ডাটা ফ্লো ডায়াগ্রাম বলে। এখানে কি হচ্ছে, ধরুন আপনি ইউজার, আপনি ভেহিকল রেজিস্ট্রেশন ফিচারে কি করলেন, ওদের ওয়েবসাইটটা ভিজিট করে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলেন, সেটা কি হয় ব্যাক এন্ডে, এটা কি আমরা কখনো ভেবে দিয়ে গেছি? সেটা হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড যখন দেন, এখানে একটা সার্ভার থাকে, সেই সার্ভারে এটা কি করে সাবমিট লগ ইন রিকোয়েস্ট এটা নেয়, নেওয়ার পর এখানে যখন রিকোয়েস্টটা নেয়, ওই সার্ভারটা এটা আইজে ভ্যালিডেট করার জন্য আর একটা সার্ভারের কাছে পাঠায়, ট্রাস্ট বাউন্ডারি পার করে লগ ইন ক্রেডেনশিয়াল, এটা কি পাঠায় ট্রাস্ট বাউন্ডারি চেঞ্জ করে ভ্যালিডেট ক্রেডেনশিয়াল সার্ভারের কাছে পাঠায়। দেন এটা যখন ভ্যালিডেট হয়, তখন রিকোয়েস্ট করে ইউজার যে ডাটাটা চাচ্ছে, সাপোজ সে চাচ্ছে হচ্ছে একটা কার কিনতে, তো এখানে রিকোয়েস্ট করে, করার পর ও দেখতেছে ঠিক আছে, পরে ও কী করে রেসপন্স হিসেবে কী করে ইউজারের ডাটা পাসওয়ার্ড হেড দেয়, দেন এটা ভ্যালিডিটি ক্রেডেনশিয়ালস আবার রেসপন্স করে যে বলে আচ্ছা ঠিক আছে, এর এই ক্রেডেনশিয়ালস ঠিক আছে, সো এটাকে লগ ইন সাকসেসফুলভাবে করা হলো। আর যদি মেল না থাকে তাহলে ফেলার। আর দেন রেসপন্স করে কি আচ্ছা যেহেতু সাকসেস, তাহলে ড্যাশবোর্ড তাকে দিলাম, যদি না হয় তাহলে এরর মেসেজ থাকে। এটা হচ্ছে ব্যাক এন্ডের কাজ। তাহলে কি হলো, ইউজার যখন একটা ভেহিকল রেজিস্ট্রেশন ওয়েবসাইটে যায়, তখন সে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে সেই লগ ইনটা একটা ওয়েব সার্ভারের কাছে যায়, সেখানে যে রিকোয়েস্টটা জমা হয় ওয়েব সার্ভার আর একটা ওয়েব সার্ভারের কাছে পাঠায়, সেখানে ভ্যালিডেট ক্রেডেনশিয়ালের জন্য সেখান থেকে ডাটাবেসে যায়, চেক দেওয়ার পর দেখে ঠিক আছে, ওকে ম্যাচ করতেছে ডাটাবেস, একটা ইউজার ডেটা পাসওয়ার্ড হ্যাশ পাঠায় ভ্যালিডেট ক্রেডেনশিয়ালস ওয়েব সার্ভারের কাছে, সে আবার পাঠায় কি সাবমিট লগ ইন রিকোয়েস্ট ওয়েব সার্ভারের কাছে, ওয়েব সার্ভার ফাইনাল যদি সব কিছু ঠিকঠাক থাকে আমাদেরকে ড্যাশবোর্ড দেখায়। এটাই হচ্ছে নিয়ম। এখন আমরা এটা করে কী লাভ পেলাম? আমি কিন্তু এখনও যে ভেহিকল রেজিস্ট্রেশনের যে বাস্তব ফিচার ওয়েবসাইট, সেটা কিন্তু তৈরি করি নাই, কিন্তু তার আগে ওয়েবসাইটের যে ব্যাক এন্ডের কাজগুলো কীভাবে হবে সেটার একটা ভিজুয়ালাইজ ইফেক্ট দেখতে পাচ্ছি। তার মানে কি হলো, আমি ওইটা করলে যে লস হইতো কিংবা প্রবলেম হওয়ার পরে সলভ করতে হইতো, সেটা না করে আমি তাই করার আগেই তার একটা বাস্তবিক ফিচার পাচ্ছি। এতে করে কি হচ্ছে, আমার কোনো খরচ ছাড়াই জাস্ট কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করে আমি পুরো সিস্টেমটা কোথায় লস হচ্ছে বা কোথায় ভালনারেবিলিটি আসছে, কী করলে সিস্টেমটা আরও শক্তিশালী হয়, এটা বুঝতে পারতেছি। মাইক্রোসফট থ্রেড মডেলিং টুলও এমন একটা টুল যেটা আমাদেরকে এটা করতে হেল্প করলো, এবং ফাইনালি এটার সবথেকে গুরুত্বপূর্ণ যে ফিচার সে হচ্ছে এর রিপোর্ট জেনারেট করতে দেয়। আমরা যে ডায়াগ্রামটা আঁকলাম, এটার যে রিপোর্টও জেনারেট করে দিবে, সেখানে বলা থাকবে, হ্যাঁ, সেখানে বলা থাকবে হচ্ছে কোথায় কি করতে হবে, কোথায় ভালনারেবিলিটি আছে, সব কিছু বলে দেবে। এর ম্যাজিক দেখুন, আমি প্রথমে রিপোর্টসে ক্লিক করলাম, পরে রিপোর্ট জেনারেট করলাম, এখানে জেনারেট রিপোর্ট দিলাম, ওকে দিচ্ছি। এখন ও রিপোর্টটা আমি কোথায় রাখতে চাচ্ছি, আমি আচ্ছা
এটা হচ্ছে ভিকোল ফিচার রিপোর্ট দিলাম, এবার ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর দেখেন ও আমাকে দেখাচ্ছে থ্রেড মডেলিং রিপোর্ট ক্রিয়েট করা হয়েছে আজকে জুন মাসের 9 তারিখ। আমি বিকাল 5টা 5-এ রিপোর্টটা জেনারেট করবো। থ্রেড মডেলিং ও মডেল নেম এগুলো আমি যদি দিতাম ও দিত, আমি দিই না, এই জন্য দিই না। থ্রেড মডেলিং যে সামারি দিচ্ছি, নট স্টুডেন্ট 31, টোটাল 31, এগুলো বাদ দিন। ডায়াগ্রাম অন, এটা যে ডায়াগ্রামটা আঁকছিলাম সেটা এখন আমাদেরকে দেখাবে। ইন্টারেকশন লগ ইন রিকোয়েস্ট ডায়াগ্রাম ওয়ানে এখানে দেখাচ্ছে লগ ইন রিকোয়েস্ট ক্রেডেনশিয়ালের এখানে। এখানে বলতেছে an adversary can leverage the weak stability of identity service token cache and cause DOS attack। মানে এখানে যে একটা দুর্বলতা আছে সেই দুর্বলতার জন্য DOS attack পসিবল সেটা বলতেছে। আর প্রায়োরিটি কি, এখানে রিস্ক হাই লেভেলের, মানে DOS attack করার সাথে সাথে সিস্টেমটা অকেজো হয়ে যাবে। এরপরে কি বলছে, এরপরে বলছে an adversary may steal the data sent from identity server। অর্থাৎ যখন এখানে দেখুন ইউজার তার পাসওয়ার্ড এবং ইউজার নেম দিচ্ছে তখন এই একটা সার্ভারের কাছে আসতেছে। তো এখানে সেটাই বলছে, এই সার্ভারের কাছে যখন আসবে তখন চাইলে কোনো অ্যাটাকার এটাকে স্নিফিং এর মাধ্যমে অথবা ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকের মাধ্যমে ডাটাগুলো অ্যাক্সেস করতে পারে এবং ইনফরমেশন কি ডিসক্লোজ করতে পারে। তো এটা খুবই হাই, কারণ আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি অন্য কেউ জেনে যায় তখন সে খুব সহজেই অ্যাক্সেস নিতে পারবে। তাই এখানে বলছে প্রায়োরিটি হচ্ছে হাই। এরপরে বলতেছে যে অ্যাডভার্সারি ক্যান বাইপাস অথেন্টিকেশন, যেটা বললাম সুইচের মাধ্যমে অথেন্টিকেশন করতে পারে। তো ঠিক এইভাবে করে এখানে অনেক সুন্দর করে সব কিছু বলা আছে কোথায় কি প্রবলেম এবং কি করতে হবে, বুঝতে পারছেন? তো মাইক্রোসফট থ্রেড মডেলিং এর মাধ্যমে এখানে রিকোয়েস্ট ইউজার ডাটা কোথায় কি প্রবলেম হচ্ছে সব কিছু সুন্দর করে বোঝাই দেওয়া আছে। মাইক্রোসফট থ্রেড মডেলিং টুল দ্বারা এভাবে আপনি কোনো একটা সিস্টেম যখন ফিজিক্যালি দাঁড় করাবেন তার আগে সিস্টেমটার কোথায় কি হবে, দুর্বলতা থাকবে সব কিছু আপনি মাইক্রোসফট থ্রেড মডেলিং যে টুলটা আছে সেটার সাহায্যে করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। নেক্সট কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং পারলে শেয়ার করবেন। এরকম এডুকেশনাল ভিডিও আরও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।